এবার যেটা আমরা পড়বো, দেখো অলরেডি আগেকার ভিডিওতে বানাতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, বুঝতে পেরেছো তো? তো এখানেই করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার কী লিখেছি দেখো তো, গ্যালভানীয় কোষের পরাবর্ত কোষ রূপে ক্রিয়ার শর্ত। এবার পরাবর্ত কোষ, এটা খেয়াল করো। তাহলে পরাবর্ত কোষ, কোনো কোষ পরাবর্ত কখন হবে? আমরা পড়েছি যে পরাবর্ত প্রক্রিয়ায় চালক বলের মান, ঠিক আছে তো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বেশি হয়। কার তুলনায় বেশি হয়? বিরুদ্ধ বলের তুলনায়। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা ঠিক? যে চালক বলের মান বিরুদ্ধ বলের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বেশি হয়, এবং চালক বলের মান এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে আমরা প্রক্রিয়ার অভিমুখটা পরিবর্তন করতে পারি, ঠিক আছে তো? এবার কোনো গ্যালভানীয় কোষ পরবর্তী প্রক্রিয়াতে কাজ করছে কি কাজ করছে না, তার জন্য আমাকে কী করতে হবে? গ্যালভানীয় কোষের সঙ্গে বাইরের উৎসের বিভব যুক্ত করতে হবে, বোঝা গেল তো? এবং জানতে হবে যে এই দুটো বিভব, অর্থাৎ গ্যালভানীয় কোষের বিভব আর বাইরের উৎসের যেটা বিভব যেটা আছে, এটা পরস্পরের সঙ্গে বিপরীত দিকে ক্রিয়া করবে, ঠিক আছে তো? ফার্স্ট দেখো পয়েন্ট আমি লিখেছি, দেখো ই ইকুয়াল টু ই ড্যাশ। এটা যেটা কি বোঝাচ্ছে? যে পরীক্ষাধীন গ্যালভানীয় কোষ, মানে ই ইকুয়াল টু ই ড্যাশ বলতে পরীক্ষাধীন গ্যালভানীয় কোষের বিভব আর বাইরের বিভব সেম। তাই যদি হয় তাহলে পরীক্ষাধীন গ্যালভানীয় কোষে কোনো তড়িৎ উৎপন্ন হবে না। তাহলে কি হবে? তড়িৎ উৎপন্ন হবে না, সাম্যাবস্থা থাকবে, ঠিক আছে? তাহলে সাম্যাবস্থা থাকবে। আর কি হয় তোমার, ভেতরে যে বিক্রিয়া যেটা হচ্ছে না, কোনো বিক্রিয়া হবে না, অর্থাৎ নিট বিক্রিয়া সংঘটিত হয় না, ঠিক আছে তো? কোষের এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবা। কোষের অভ্যন্তরে কোনো নিট বিক্রিয়া সংঘটিত হয় না, বোঝা গেল? এবার 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত বলছে যে এই দেখো ই ড্যাশ প্লাস ডিই ড্যাশ, ঠিক আছে তো? অর্থাৎ ই ড্যাশ বলতে আমরা কি বুঝলাম? বাইরের উৎসের বিভব। এবার দেখো বাইরের উৎসের বিভবের মান যদি গ্যালভানীয় কোষের বিভবের তুলনায় এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি বেশি হয়, এইটা সেই ডিই বলতে এটাই বোঝায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, ঠিক আছে তো? কি হয়? যদি বেশি হয়, ক্লিয়ার হলো তো? তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে তোর, আচ্ছা বেশিতে না, আগে কমের দিকে করি, হ্যাঁ? যদি কম হয়, হয়েছে, তাহলে তাহলে কী হবে? সিকোয়েন্সটা মেনটেন হবে। অর্থাৎ দেখো বাইরের কোষের বিভবের মান তোমার গ্যালভানীয় কোষের যে বিভব তার তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি কম হয়, তখন কি হবে বলো তো? তখন কোষে তোমার মানে কোষের ভেতরে প্রক্রিয়াটা, অর্থাৎ কোনো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে, কোষ বিক্রিয়া হবে, এবং তার ফলে কী হবে? কারেন্ট উৎপন্ন হবে, বোঝা গেল? তাহলে কী হবে? পরীক্ষাধীন, ঠিক আছে, কোষের ভেতরে, হ্যাঁ, কী হবে? স্বতঃস্ফূর্ত ব্যাপারটা দেখো আমরা পড়েছিলাম থার্মোডাইনামিক্সে। স্বতঃস্ফূর্ত কী হবে? কোষ বিক্রিয়া হবে, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া কী হবে? তোমার ঘটবে, সংগঠিত হবে, ঠিক আছে? এবং ভেতরে যদি কোষ বিক্রিয়া হয় নিশ্চয়ই কী হবে? তড়িৎদ্বারে কারেন্ট উৎপন্ন হবে, তড়িৎ বিভব তৈরি হবে, এবং এর ফলে কী হবে? এবং ফলে তড়িৎ উৎপন্ন হবে, ঠিক আছে? এই যে এটা 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর হচ্ছে যেখানে আমরা দেখব, যেটা আমি আগে থেকে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে বাইরের যে বিভব তার মান যদি গ্যালভানীয় কোষের বিভবের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি বেশি হয়, ঠিক আছে তো,
তাহলে যদি বেশি হয় তখন কি হবে, এই যে দেখতে পাচ্ছ লিখেছি না, কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ কোষ বিক্রিয়াটা সামনের দিকে ঘটবে, তখন এখানে কি হবে, কোষ বিক্রিয়াটা বিপরীত দিকে ঘুরবে। যখন কোষ বিক্রিয়া বিপরীত দিকে ঘুরবে তখন কোনো কারেন্ট উৎপন্ন হবে না, কিন্তু বোঝা গেল তো। তখন এখানে কি হবে বলো তো, এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ রূপে কাজ করবে, তড়িৎ বিশ্লেষ্য অন্যভাবে, অর্থাৎ বাইরে থেকে কারেন্ট দিলে তোমার দিয়ে কী হবে, আমরা বিভিন্ন বিক্রিয়া সংগঠিত করবো আমরা, বোঝা গেল তো। ঠিক আছে, অর্থাৎ কি দাঁড়ালো, পরীক্ষাধীন কোষের বিক্রিয়াটি, ঠিক আছে, কী হবে, বিপরীত দিকে সংগঠিত হবে, বিপরীত দিকে সংগঠিত হবে। তাহলে বিপরীত দিকে হলে কি হবে, কোনো কারেন্ট উৎপন্ন হবে না, ঠিক আছে, কোনো তড়িৎ উৎপাদন হয় না, আর কি হবে, কোষটা কারেন্ট উৎপন্ন করবে না কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ রূপে ক্রিয়া করবে, ঠিক আছে। আর কোষটা কি হবে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে, কোষ রূপে ক্রিয়া করে। তাহলে দেখো, এই কোনো গ্যালভানীয় কোষ যখন এই তিনটে শর্ত মেনে চলবে, ওপরে যে তিনটে শর্ত লেখা আছে, তখন সেই কোষকে আমরা বলবো পরাবর্ত কোষ। আর গ্যালভানীয় কোষ যদি এই শর্তগুলো না মেনে চলে, তখন সেই কোষকে আমরা পরাবর্ত কোষ বলবো না, অপরাবর্ত কোষ বলবো। বোঝা গেল, এটা লিখছি না। তাহলে উপরের তিনটে শর্ত যদি মেনে চলে, অর্থাৎ তোমার যেটা দেওয়া আছে, দেখো দেখে নেবে, বইয়ে দেওয়া আছে, মুখস্থ, এইটা মুখস্থ করবে কিন্তু, তাহলে সেই কোষকে আমরা বলবো পরাবর্ত কোষ। আর যদি ওপরে দেওয়া তিনটে শর্তগুলো যদি কোনোটাই যদি না মেনে চলে, তাহলে সেই কোষকে আমরা তোমার পরাবর্ত কোষ বলবো না, অপরাবর্ত কোষ বলবো। তারপর দেখো, আমরা ক্যাথোড কি, অ্যানোড কি, হাফ কোষ কি, জারণার্ধ কোষ বিক্রিয়া, বিজারণার্ধ কোষ বিক্রিয়া, ঠিক আছে তো, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, কোষ বিক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো এগুলো নিয়ে আর ডিসকাস করবো না। যেটা পড়বো এরপরে, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার তড়িৎ বিভব, অর্থাৎ তড়িৎদ্বারের মধ্যে বিভব কিভাবে উৎপন্ন হয়। তোমরা শুধু সংজ্ঞাটা পড়বে, তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা, বাট কিভাবে উৎপন্ন হয় সেই কনসেপ্টটা কিন্তু তোমাদের জানা উচিত। কীভাবে তড়িৎদ্বার বিভব এবং উৎস। তড়িৎদ্বার দয় দয় বয় আকার হবে, বিভব এবং এর উৎস, এইটা আমরা বলব। হ্যাঁ, ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যান্ড ইটস অরিজিন, ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যান্ড ইটস অরিজিন। এবার যেটা বলতে চাইছে যে, এই ধরে নাও, আমি যদি তোমাদেরকে একটা রাফলি একটা বোঝানোর চেষ্টা করি, এই ধরে নাও, পাশাপাশি দুটো তড়িৎ পাত্র বানালে ভালো হতো। এই দেখো, আমি একদম উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই ধরে নাও দুটো পাত্র নেওয়া হয়েছে, ঠিক আছে তো, ক্লিয়ার হলো। প্রথম পাত্রতে ধরে নাও জিঙ্ক সালফেটের দ্রবণ আছে, জিঙ্ক সালফেটের দ্রবণ আছে। আর দ্বিতীয় পাত্রতে ধরে নাও, ঠিক আছে, কপার সালফেটের দ্রবণ আছে। হলো, এবার জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে আমি জিঙ্ক দণ্ডকে আংশিকভাবে নিমজ্জিত করলাম, এটা হচ্ছে জিঙ্ক দণ্ড। ক্লিয়ার হলো, এটা হচ্ছে তোমার জিঙ্ক দণ্ড। এখন এবার পরিবাহী তার ফাঁক দিয়ে যুক্ত করলে, তারপরে এখানে তোমার সল্ট ব্রিজ দিলে তখন এটা তড়িৎদ্বার হয়ে যাবে। বোঝা গেল তো। এবার কপার সালফেট দ্রবণে আমি কি করলাম, কপারের দণ্ডকে আংশিক নিমজ্জিত করলাম। ঠিক আছে, দেখে নাও কি বলতে পারি দুটো ব্যবস্থাকে, যে ধাতব দণ্ডকে ওরই আয়ন আছে এরকম একটা দ্রবণে আমি নিমজ্জিত করলাম। অর্থাৎ জিঙ্ক দণ্ডকে আমি কোন দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করলাম,
ওরি আয়ন অর্থাৎ জিঙ্ক সালফেট টের তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমি এটাকে কী করলাম, কী বলে নিমজ্জিত করলাম। ঠিক আছে, ও নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে। তো জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণে নিমজ্জিত করলাম। এখানে আমরা কী করলাম, কপার দণ্ডকে, ঠিক আছে, না বন্ধ হয়েছে কেন, কপার সালফেট দ্রবণে নিমজ্জিত করলাম। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে তো কোনো ধাতব দণ্ডকে ওরই আয়ন আছে এরকম একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে, অর্থাৎ সম আয়ন যেটা যদি বলি বা নিজস্ব আয়ন ভালো ভাষায়, হ্যাঁ হ্যাঁ, এরকম যদি দ্রবণের মধ্যে যদি নিমজ্জিত করা হয় তাহলে দুটো ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে ধাতব দণ্ড থেকে ধাতব পরমাণুগুলো, ঠিক আছে, ইলেকট্রন বর্জন করে দ্রবণে চলে আসবে, যেটা আমরা জিঙ্ক দণ্ডের ক্ষেত্রে দেখতে পেয়েছি, এটা আমি পরে আবার দেখাবো। আরেক হতে পারে যে দ্রবণের মধ্যে থাকা তোমার ধাতব আয়নগুলো তোমার দণ্ডতে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিস্তরিত হয়। ক্লিয়ার হলো তো? দুটো ঘটনা ঘটতে পারে। তাহলে কখন কোন ঘটনা, কেন এখানে তোমার জিঙ্ক দণ্ড থেকে জিঙ্কের পরমাণুগুলো দ্রবণের মধ্যে চলে আসছে Zn+2 আয়ন হিসেবে, বোঝা গেলো তো? দুটো ইলেকট্রন মানে এখানে জারণ হচ্ছে। আবার কপার সালফেট দ্রবণে যখন কপার দণ্ডকে আমরা আংশিক নিমজ্জিত করছি তখন দেখতে পাচ্ছি যে কপারের আয়নগুলো অর্থাৎ Cu+2 আয়নগুলো কপার দণ্ডতে গিয়ে দুটো করে ইলেকট্রন গ্রহণ করে নিঃসরিত হচ্ছে। ক্লিয়ার হলো তো? এই যে ঘটনা, ঠিক আছে, তো এই ঘটনার পেছনে কারণ হিসেবে বলা হলো যে দু ধরনের তোমার চাপ কাজ করে, একটা হচ্ছে দ্রবণ চাপ, একটাকে বলা হচ্ছে অভিসারক চাপ। ঠিক আছে তো? ক্লিয়ার হলো তো? জিনিসটা কি একটু লিখি তাহলে বুঝতে পারবো, একটু শর্টে লেখার চেষ্টা করব কেন কি অনেক বড় আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, কোনো ধাতব দণ্ডকে, ঠিক আছে, ওর নিজস্ব আয়ন সমন্বিত, ঠিক আছে, দ্রবণে নিমজ্জিত করলে, ঠিক আছে, দেখে নাও, ওর নিজস্ব আয়ন সমন্বিত জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে, হ্যাঁ, নিমজ্জিত করলে আমরা কি দেখব, দুটো ঘটনা দেখব। একটা হচ্ছে যে ধাতুটি কি হবে, ওই দ্রবণের মধ্যে, ওই দ্রবণের মধ্যে কি হবে, ধাতব আয়ন পাঠানোর প্রবণতা দেখাবে। এই যে ক্লিয়ার হলো? এই যে এবার বলা হলো যে ধাতুটি ওই দ্রবণের মধ্যে ধাতব আয়ন যে পাঠানোর প্রবণতা, এর পেছনে কারণ হিসেবে দেখা হলো, কারণ হিসেবে, এবার আমি কারণে চলে যাচ্ছি, হ্যাঁ, কারণ হিসেবে দেখানো হলো যে ওই দ্রবণের মধ্যে ওই ধাতুর, এই জিঙ্ক দণ্ডের দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ডের ওই ধাতুর কী হবে, এক ধরনের চাপ কাজ করে, যার ফলে এটা ঘটে, অর্থাৎ দ্রবণ চাপ। এই চাপটাকে বলা হলো দ্রবণ চাপ। তো এর পেছনে কারণ হিসেবে কি বলা হলো, বলা হলো দ্রবণে নিমজ্জিত, ঠিক আছে, দ্রবণে নিমজ্জিত ধাতুর মধ্যে এক ধরনের চাপ কাজ করছে, হ্যাঁ, এক ধরনের, ঠিক আছে, দ্রবণে নিমজ্জিত ধাতুর মধ্যে এক ধরনের দ্রবণ চাপ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে দ্রবণ চাপ। তাহলে একটা চাপ সম্বন্ধে পেলাম, দ্রবণ চাপ। ঠিক আছে, এই দ্রবণ চাপ কি হচ্ছে, থাকার ফলে, দ্রবণ চাপ থাকার ফলে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দ্রবণে নিমজ্জিত ধাতুটির মধ্যে যদি দ্রবণ চাপ থাকে তা ধাতুটা কী হবে, ওই দ্রবণের মধ্যে ধাতব আয়ন পাঠানোর প্রবণতা দেখা, অর্থাৎ ধাতব আয়ন দেওয়া মানে কি, দুটো ইলেকট্রন বর্জন করবে, তার এখানে জারণ বিক্রিয়া হবে। বোঝা গেলো তো? একসঙ্গে সব বলে দিচ্ছি কিন্তু পার্ট বলে একটু হালকা করে লিখে দেবো। দুই হচ্ছে, দুটো হতে পারে, একটা এই একটা ঘটনা আমরা জিঙ্ক সালফেটের, জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেটের ক্ষেত্রে দেখবো, হ্যাঁ, আবার কপার সালফেট, কপার দণ্ড যখন কপার সালফেট দ্রবণের মধ্যে নিমজ্জিত করা হয় যখন উল্টোটা হচ্ছে, ওর জন্য কি, আরেকটা হচ্ছে কি, আমরা দেখব যে, ঠিক আছে, দ্রবণটিও, ঠিক আছে, দ্রবণটিও কি করবে, ধাতব দণ্ডে, ধাতব দণ্ডে কি হবে, ধাতব আয়ন,
ধাতব আয়ন। ধাতব আয়ন বলতে এখানে Cu+2 আয়ন। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ নিয়েছি তো, তাহলে Cu+2 আয়ন। হ্যাঁ, ধাতব আয়ন পাঠায়, ঠিক আছে, ধাতব আয়ন পাঠিয়ে কি করবে, ওই দ্বন্দ্ব থেকে ইলেকট্রন গ্রহণ করবে। স্বাভাবিক, ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কিসে, ধাতব পরমাণুতে পরিণত হবে। হ্যাঁ, কপারে ধাতব পরমাণু রূপে ওখানে কি জমা হবে, সঞ্চিত করার কি হচ্ছে, সঞ্চিত করার চেষ্টা করে। তো দুটো ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ হচ্ছে, তাই তো। আমি সব এক্সাম্পল দিয়ে দেখাবো। এর পেছনে কারণ হিসেবে কী দেখা গেল, তো প্রথম ঘটনার ক্ষেত্রে বলা হলো যে দ্রবণের মধ্যে যখন ধাতুকে নিমজ্জিত করি, তো ধাতুর মধ্যে এক ধরনের দ্রবণ চাপ কাজ করে, ঠিক আছে। তো অন্য যে চাপটা কাজ করছে সেটা দ্রবণের চাপ কাজ করছে, ঠিক আছে। তো সেটাকে আমরা বলি দ্রবণের অভিসারক চাপ। তো দ্রবণের আবার একটা ধাতুর একটা চাপ হয়, একটা দ্রবণের, তা দ্রবণের ক্ষেত্রে এটা হবে অভিসারক, ঠিক আছে, দ্রবণের অভিসারক চাপ, ঠিক আছে। তো দ্রবণের অভিসারক চাপ থাকার ফলে এই ওপরের এই বি নম্বর ঘটনাটা ঘটছে। তখন দ্রবণ মধ্যে থাকা দ্রবণ কী হবে, তার ধাতব দণ্ডে ধাতব আয়ন পাঠাবে এবং ধাতব আয়ন ধাতব দণ্ডতে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণু রূপে জমা হবে। বোঝা হলো? ক্লিয়ার হলো? এবার দেখো, আমরা ধরে নেব তাহলে দু ধরনের চাপ কাজ করছে। এটা কি একই দিয়ে কাজ করছে না, তোমার দ্রবণ চাপ আর অভিসারক চাপ দেখো বিপরীত দিকে কাজ করছে। একজন দ্রবণের মধ্যে ধাতব আয়ন পাঠাচ্ছে, আর একজন দ্রবণের মধ্যে থাকা ধাতব আয়নকে ধাতব দণ্ডে পাঠাচ্ছে। তো দুটো বিপরীত দিকে কাজ করে এবং একসময় কি হয়, তোমার সাম্যাবস্থা ক্রিয়েট হবে। ক্লিয়ার হলো তো? তো আমরা যদি ধরে নিই যে কোনো ধাতব আয়ন জোড়ের ক্ষেত্রে কোনো ধাতব আয়ন জোড়ের ক্ষেত্রে, এই কথাটা কেন বলা হলো, কেন কি, এই যে ধাতব দণ্ড আর ধাতব দণ্ডকে ওরই নিজস্ব আয়ন সম্বন্ধে দ্রবণ নিমজ্জিত করা হচ্ছে। তো এইটা একটা জোড়, একটা পেয়ার, ঠিক আছে। ধাতু আর ধাতব আয়নের জোড়ের মধ্যে এই ধাতব আয়ন মানে Cu+2, এখানে ধাতু মানে জিঙ্ক, আর ধাতব আয়ন মানে Zn+2, ঠিক আছে। আমরা ধরে নেব যে পি, একটা ক্যাপিটাল পি, একটা স্মল পি ধরে নেব। ক্যাপিটাল পি হচ্ছে ধাতুর দ্রবণ চাপ, এই যে এইটা। আর স্মল পি, এটাকে আমরা বলবো তোমার, এটা ধাতুর হবে না, ধাতব আয়ন সমন্বিত দ্রবণের অভিসারক চাপ। কত সুন্দর ভাষা! ধাতব আয়ন আছে, ওই ধাতব আয়ন যার ধাতব দণ্ড নিচ্ছি, ধাতব আয়ন সমন্বিত তোমার দ্রবণের অভিসারক চাপ। এই যে এবার এই দুটো পরস্পর বিপরীত দিকে কাজ করছে। ক্যাপিটাল পি এর মান যদি স্মল পি এর থেকে বেশি হয় তখন কি ঘটবে, ক্যাপিটাল পি এর মান যদি স্মল পি এর থেকে যদি কম হয় তখন কি ঘটবে, আমরা অলরেডি কিছুটা আভাস পেয়েছি। আবার যদি দুটোর মান সমান হয় তখন কি ঘটবে। ক্লিয়ার হলো? আর এই ছবিতেই আমি বোঝানোর চেষ্টা করব, পেজটা উল্টে পাল্টে আর বানাচ্ছি না, ঠিক আছে। তো ফার্স্ট যেটা দেখবো আমরা, প্রথম এত বলছি বাট এটা তোমরা অত পড়বে না। হ্যাঁ, ফার্স্ট যেটা দেখব, যদি ক্যাপিটাল পি, তাহলে ক্যাপিটাল পিকে আমরা কি ধরে নিয়েছিলাম, ধাতুর দ্রবণ চাপ, ধাতব আয়ন সমন্বিত অভিসারক চাপ স্মল পি, হ্যাঁ, যদি বেশি হয় তখন কি দেখব, ফলাফলটা লিখি, তখন হবে, তবে ধাতব দণ্ডটি, ঠিক আছে, ধাতব দণ্ডটি ঋণাত্মক কি হবে, আধান প্রাপ্ত হয়।
ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। ক্লিয়ার হলো তো? ক্লিয়ার হলো? এই যে ঋণাত্মক আধান প্রাপ্ত হয় কেন, এবার এই যে জায়গাটা বোঝাচ্ছি দেখো। তাহলে যখন জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে আমরা নিমজ্জিত করলাম, তখন এই দণ্ডের দ্রবণ চাপ জিঙ্ক আয়ন আছে এরকম দ্রবণের অভিসারক চাপের তুলনায় বেশি, যার ফলে কি হচ্ছে দেখো, ভালো খেয়াল করবা। এখান থেকে আমি একটাই দেখাবো, হ্যাঁ, জিঙ্ক পরমাণুগুলো দ্রবণের মধ্যে Zn+2 হিসেবে চলে আসছে। খেয়াল করে দেখো, এটা আমরা কি বলে ড্যানিয়েল সেল পড়তে গিয়ে আমি বুঝিয়েছিলাম। তাহলে এখানে দুটো ইলেকট্রন বর্জন করছে, তো দুটো ইলেকট্রন বর্জন কোথায় যাবে? ধাতুতে যাবে। তার মানে এখানে কি বিক্রিয়া হচ্ছে? জারণ হচ্ছে। দেখো এই দেখো এখানে কি হচ্ছে, দেখো জারণ হচ্ছে। সারে লিখে দিচ্ছি, ঠিক আছে। বিক্রিয়াটা কি হচ্ছে তোমার? জারণ হচ্ছে, বহুমুখী চিহ্ন দিয়ে Zn+2+2। তাহলে ইলেকট্রনটা এখানে জমা হবে না, তাহলে দ্বন্দ্বটা কী হবে? ঋণাত্মক আধান প্রাপ্ত হবে না, তো দ্বন্দ্বটা কী হয়ে যাবে? ঋণাত্মক আধান প্রাপ্ত হয়ে যাবে, ঠিক আছে। ঋণাত্মক আধান প্রাপ্ত হয়ে যাবে। এই দেখো মাইনাস 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 মাইনাস। এবার দেখো তো, দণ্ডটা যখন ঋণাত্মক আধান প্রাপ্ত হয়ে যাবে তখন কি ঘটবে? এবার দ্রবণের মধ্যে কি আছে? Zn+2 আয়ন আছে না? কি দ্রবণের মধ্যে Zn+2 আয়ন নাই? আছে। দ্রবণ নিয়েছি Zn+2 প্লাস SO4 ডাইমাইনাস লবণ। তো এই যে দ্রবণের মধ্যে এই দ্বন্দ্বটা যেই তোমার তোমার ঋণাত্মক আধান প্রাপ্ত হয়ে গেল, তখন কি হবে বলো তো? যে দ্রবণের মধ্যে থাকা Zn+2 আয়নগুলো এই দ্বন্দ্বটাকে ঘিরে নেবে, ঠিক আছে। তাই প্লাস এইভাবে ঘিরে নেবে, বোঝানোর জন্য বলছি। বোঝা গেল? যাতে দ্রবণের মধ্যে থাকা Zn+2 আয়নগুলো এই দণ্ডের পৃষ্ঠতলকে কী করবে? আকর্ষণ করবে, ঠিক আছে। আকর্ষণ করবে, ভালো ভাষায় বলতে পৃষ্ঠতলকে আকর্ষণ করবে, তো এটাকে ঘিরে নেবে। তাহলে দেখো, এটাকে আমি প্লাস চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, Zn+2কে। তো এইভাবে পৃষ্ঠতলকে যখন আকর্ষণ করবে, ফলে এটা এখানে একটা লেয়ার তৈরি হবে। যখন এখানে একটা লেয়ার তৈরি হয়ে যাবে, তখন দণ্ড থেকে আর Zn পরমাণু দ্রবণের মধ্যে Zn+2 হিসেবে আসবে না। ক্লিয়ার হলো? শুনতে পেয়েছো? তখন কি হবে? দণ্ড থেকে Zn পরমাণু আর দ্রবণের মধ্যে Zn+2 হিসেবে আসবে না। হয়েছে? বোঝা গেল? দিয়ে কি হবে দেখো তো, তোমার এখানে একটা এই যে পৃষ্ঠতলকে যে ঘিরে নিয়েছে, হ্যাঁ, এই যে প্লাস আধান এই যে ঘিরে নিয়েছে, তখন কি হবে? এখানে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হবে। দেখো, এই জিঙ্ক দণ্ডের পৃষ্ঠতলে, এই যে এই জায়গাটা, এই জিঙ্ক দণ্ডের পৃষ্ঠতলে, ঠিক আছে, এই জিঙ্ক দণ্ডের পৃষ্ঠতলে আর দ্রবণের যে সংযোগস্থল, যে পৃষ্ঠতল আর দ্রবণ যেখানে মিলেছে, ওই সংযোগস্থলে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার মানে দুটো বিপরীত আধানের একটা দ্বিস্তর তৈরি হয়। দেখো, বিপরীত আধান ভেতরে এই পৃষ্ঠতলটা হচ্ছে কত? মাইনাস, আর দ্রবণের সংযোগস্থলে এটা প্লাস, তো এখানে তোমার একটা বিপরীত আধানজনিত একটা দ্বিস্তর তৈরি হবে। বোঝা গেল তো? তার মানে এখানে এই ব্যবস্থা তৈরি হওয়া মানে এখানে একটা বিভব তৈরি হচ্ছে, তড়িৎ বিভবের সৃষ্টি হয়, ঠিক আছে। তখন জিঙ্ক ধাতুটি তোমার তড়িৎ, তখন এই যে তড়িৎ বিভব তৈরি হলো, এই তড়িৎ বিভবকে আমরা কি বলবো? জিঙ্ক ধাতুটির তড়িৎদ্বার বিভব বলবো। ক্লিয়ার হলো? তখন এটা কি বলবো? জিঙ্ক ধাতুটির তড়িৎদ্বার বিভব বলবো। ক্লিয়ার হলো? তাহলে কি কি ঘটনা ঘটলো আমি সেইগুলোকে আর লিখছি না, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখছি। যে দণ্ডটা ঋণাত্মক আধানপ্রাপ্ত হয়ে গেল, ঋণাত্মক আধানপ্রাপ্ত হওয়ার ফলে কি দেখবো আমরা? ফলাফল কি দেখবো? যে কি দেখবো বলো? জিঙ্ক দণ্ডের পৃষ্ঠতল ঠিক আছে, পৃষ্ঠতল আর বলো ও দ্রবণের সংযোগস্থলে, ঠিক আছে। অতগুলো লিখলে টাইম নষ্ট হবে, মুখে বললাম বুঝে নেবে। সংযোগস্থলে কি হবে? দুই বিপরীত আধানজনিত, কি হবে? দুই বিপরীত আধান জনিত কি তৈরি হবে? একটি দ্বিস্তর
ঠিক আছে, তোমার গঠিত হয়, দ্বিস্তর গঠিত। এই যে ক্লিয়ার হলো। তাহলে দ্বিস্তর গঠিত হলে এখানে কি তৈরি হবে? ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বলা হচ্ছে, বোঝা গেলো তো? দ্বিস্তর গঠিত হলে কি হবে বলো? ফলে জিঙ্ক দণ্ড ও দ্রবণের মধ্যে একটা তড়িৎ বিভবের সৃষ্টি হবে। ফলে জিঙ্ক দণ্ড, ঠিক আছে, ও দ্রবণের মধ্যে কি হবে? একটা তড়িৎ বিভবের সৃষ্টি হয়। ঠিক আছে, এই তড়িৎ বিভবকে আমরা কি বলবো? জিঙ্ক ধাতুটির তড়িৎ বিভব বলে। একেই আমরা কি বলবো? জিঙ্ক, ঠিক আছে, ধাতুটির, এটাকেই আমরা বলবো জিঙ্ক ধাতুটির কি তড়িৎদ্বার বিভব বলে। তড়িৎদ্বার বিভব, দয়া করো, হ্যাঁ স্পেলিং মিস্টেক করছি, বিভব বলে। এই যে এই একটা ঘটনা, এটাকেই আমরা সংজ্ঞায়িত করব। তাহলে এখানে কি বিক্রিয়া হচ্ছে তোমার বলো তো? জারণ বিক্রিয়া হচ্ছে। 2 নম্বর দেখো পয়েন্ট কি? যদি দ্রবণ চাপ অভিসারক চাপের তুলনায় যদি কম হয়, তাহলে দণ্ডের দ্রবণ চাপ, ঠিক আছে, ধাতব আয়ন সমন্বিত দ্রবণের অভিসারক চাপ, এটা স্মল পি থেকে যদি কম হয়, তখন কি হবে বলো? বিপরীত ঘটনা ঘটবে। তখন তবে ধাতব দণ্ডটা কি হবে? ধনাত্মক আধান প্রাপ্ত হবে। তখন তবে ধাতব দণ্ডটি ধনাত্মক আধান প্রাপ্ত হয়, ধনাত্মক আধান হবে। বোঝা গেল তো? কেন হবে? চলো এই দেখো, কপার দণ্ডকে যখন কপার সালফেট দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করা হয়, তখন এখানে এই ঘটনাটাই ঘটে যে কপার দণ্ডের যে দ্রবণ চাপ আর কপার আয়ন থাকা এরকম দ্রবণের যে অভিসারক চাপের তুলনায় কম হয়। ফলে কি হয়? দ্রবণের মধ্যে থাকা, এই দেখো, এই যে কপার সালফেট কি হচ্ছে? দ্রবণের মধ্যে কি থাকবে? Cu+2 SO4 ডাই মাইনাস। দ্রবণের মধ্যে থাকা কপার +2 আয়ন কি হবে? তা কপার দণ্ডতে গিয়ে কপারে পরিণত হবে, অর্থাৎ দুটো ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে এখানে কি হচ্ছে বলো তো? বিজারণ বিক্রিয়া হচ্ছে। দেখো কপার+2, ঠিক আছে, দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে কপারে পরিণত হয়ে এখানে জমা পড়লো। তাহলে কপার যখন দণ্ড থেকে দুটো করে ইলেকট্রন যখন নিয়ে নিচ্ছে, এখানে কি হবে? ইলেকট্রন আধিক্য ঘটবে। মানে দুটো করে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে? ধনাত্মক আধান আধিক্য ঘটবে। তাহলে কপার দণ্ডটা কি হয়ে যাবে? ধনাত্মক আধান হয়ে যাবে। এ দেখো ধনাত্মক আধান হয়ে যাবে। দেখো, তাহলে দেখো তো, ধনাত্মক আধান যদি হয়ে যায়, তাহলে দ্রবণের মধ্যে থাকা এই যে সালফেট আয়নগুলো কি হবে? এই কপার দণ্ডের পৃষ্ঠতলকে কি হবে? ঘিরে নেবে। জায়গাটা নেই, তবু এখানে বোঝানোর চেষ্টা করছি, মাইনাস দিয়ে বোঝাচ্ছি। দেখো পৃষ্ঠতলকে এভাবে ঘিরে নেবে, ঘিরে নিল। ঠিক আছে, তো এখানেও আমরা কি দেখব? যে কপার দণ্ডের পৃষ্ঠতল আর দ্রবণের মধ্যে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়েছে। ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হওয়া মানে এখানেও একটা বিভব তৈরি হচ্ছে। তখন এই বিভবকে আমরা কি বলবো? কপারের তড়িৎদ্বার বিভব। তাহলে এইভাবেই বিভব তৈরি হয়। বোঝা গেল তো? তো 2 নম্বর ঘটনাটাকে আমরা ঠিক এইভাবে লিখবো। এই যে পয়েন্টগুলো লেখা আছে এইভাবেই লিখবো। কি লিখবো বলো? পয়েন্টগুলো কি দাঁড়াবে? ঠিক আছে, পয়েন্টগুলো দাঁড়াবে যে কি লিখবো? যে কপার দণ্ডের পৃষ্ঠতল, তাই তো? কপার দণ্ডের পৃষ্ঠতল, ঠিক আছে, ও দ্রবণের, ঠিক আছে, সংযোগস্থলে, ঠিক আছে, এই যে দ্রবণের সংযোগস্থলে কি হবে বলো? দুই বিপরীত আধানজনিত, দুই বিপরীত
আধান জনিত, বলো কি হবে? এই যে দুই বিপরীত আধান জনিত একটি দ্বিস্তর, ঠিক আছে, গঠিত ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। দেখো কেন হয় সেটা আমি অলরেডি মৌখিক বলে দিয়েছি, হ্যাঁ, সেটা বোঝার চেষ্টা করবে। তাহলে এইটা হওয়ার ফলে কি হবে বলো? এর ফলে কি হবে? এর ফলে যেটা দেখব যে কপার দণ্ড ও দ্রবণের, ঠিক আছে, সংযোগস্থলে বা দ্রবণের মধ্যে কি হবে? একটা তড়িৎ বিভবের সৃষ্টি হবে। তড়িৎ বিভবের সৃষ্টি হয়, ঠিক আছে। এই যে তড়িৎ বিভব সৃষ্টি হলো, একেই আমরা কি বলবো? কপার ধাতুটির, কি বলে এটাকে? কপার ধাতুটির তড়িৎদ্বার বিভব বলে। তড়িৎদ্বার, ঠিক আছে, বিভব বলে, মনে থাকবে। এবার এই যে এখানে আমরা উদাহরণটা তুলে ধরলাম, সেখানে আমরা কি ধরে নিচ্ছি যে ধাতব দণ্ডকে আমরা কি করছি? ধাতব দণ্ডকে ওর নিজস্ব আয়ন সম্বন্ধে দ্রবণের মধ্যে নিমজ্জিত করছি, বোঝা হলো? এবার 3 নম্বর কেস, দুটো কেস আলোচনা হলো। এবার 3 নম্বর কেস। 3 নম্বর কেস কি? যদি দ্রবণ চাপ আর অভিসারক চাপের মান যদি সমান হয়, তাহলে যদি, তখন কিছুই ঘটবে না। পি ইকুয়াল টু যদি স্মল পি হয়, তখন কি হবে? তখন হবে যে তখন কোনো প্রবণতা দেখতে পাবো না। ধাতুটি না জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া, হ্যাঁ, দ্রবণের সংস্পর্শে কী থাকবে? অপরিবর্তিত থাকবে। ধাতুটি দ্রবণের সংস্পর্শে কী হবে? ধাতুটি দ্রবণের সংস্পর্শে কী হবে? অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকবে, বোঝা গেল তো? মানে কোনো তড়িৎদ্বার, মানে জারণ বিজারণ বিক্রিয়া তো কোনোটাই হবে না, তাই তো। ধাতব দণ্ড আর দ্রবণের সংযোগস্থলে তো কোনো বিক্রিয়াই হচ্ছে না, তাহলে কী হবে? ধাতব দণ্ডটা অপরিবর্তিত থাকবে এবং তড়িৎদ্বার বিভব সৃষ্টি হয় না, এবং দুটো দ লিখতে হবে। তড়িৎদ্বার বিভব কি হবে বলো? সৃষ্টি হয় না। তাহলে দেখো, একটা সংজ্ঞা পড়তে গেলে আমাকে কত কিছু জানতে হচ্ছে, তোমাদের শুধু সংজ্ঞা মুখস্থ করলে হবে। এবার দেখো, আমরা কেবলমাত্র এখানে যেটা দেখতে পাচ্ছি যে ধাতব দণ্ডকে উড়ি আর তড়িৎ বিশুদ্ধ দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করলেই তড়িৎ বিভব সৃষ্টি হবে, কিন্তু তা নয়, ঠিক আছে তো। এটা তোমার অধাতুর ক্ষেত্রেও ঘটতে পারে, ঠিক আছে তো। আমরা যেটা দেখলাম, এটা তোমার অধাতুর ক্ষেত্রেও ঘটতে পারে, এটা মনে রাখবা, মনে রাখবা। অধাতুর, ঠিক আছে, ক্ষেত্রেও ঘটতে পারে, কিন্তু এখানে তড়িৎ পরিবহনের জন্য একটা তার রাখতে হবে, ঠিক আছে। সেটাকে আমরা বলি তোমার কনভেয়ার বলি, ইলেকট্রন পরিবাহক। কেউ তো ইলেকট্রনকে নিয়ে আসা নিয়ে যাওয়া করবে, তো এরকম একটা পরিবাহী তার রাখতে হবে, বুঝা গেলো তো। সেটা কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে না, বা শুধু ইলেকট্রন নিয়ে যাওয়া নিয়ে আসা কাজ করবে, ঠিক আছে তো। তো অধাতুর ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে এই ঘটনা, তড়িৎ বিভব তৈরি হতে পারে, ঘটতে পারে। এক্সাম্পল হিসেবে দেখো ধরে নেওয়া হয়েছে কয়েকটা এক্সাম্পল। একটা হচ্ছে প্ল্যাটিনাম তারকে তোরা কী করবি? হাইড্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসের যে থেকে যে হাইড্রোজেন গ্যাস মানে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের আয়ন হচ্ছে H+। তো আমরা কী করব? প্ল্যাটিনাম তারকে কী করব? হাইড্রোজেন গ্যাস আর H+ আয়নের দ্রবণের সংযোগস্থলে রাখবো, তখন সেখানে একটা তড়িৎদ্বার বিভব তৈরি হবে, বোঝা গেল তো? কী হবে? নিষ্ক্রিয় ধাতু প্ল্যাটিনাম, বইয়ের ভাষায় লিখি, প্ল্যাটিনামটা নিষ্ক্রিয়, তাই না? নোবেল ধাতু, মনে করে দেখো, নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম, ঠিক আছে, যখন হাইড্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস থেকে যে H+ আয়ন হয়,
ওই H প্লাস আয়ন সমন্বিত, ঠিক আছে, দ্রবণের যদি সংস্পর্শ থাকে, দ্রবণের যখন সংস্পর্শে থাকে, দ্রবণের সংস্পর্শে, তাই তো, সংস্পর্শে থাকে, তাড়াহুড়ো করতে গিয়ে এরকম হচ্ছে। তাহলে আমরা কি করব, এই প্ল্যাটিনাম ধাতুকে হাইড্রোজেন গ্যাস আর H প্লাস আয়নের দ্রবণের মধ্যে রাখবো, তখন সেখানেও কি হবে, তোমার তড়িৎদ্বার বিভব তৈরি হবে। তো এটা একটা তড়িৎদ্বার বিভব হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে চিহ্নিত করি, প্ল্যাটিনাম, ঠিক আছে, হাইড্রোজেন, এই আরেকটা দাগ দেবো, H প্লাস অ্যাকোয়াস। আর এই গ্যাস আর একোয়াস না লিখলেও চলে, এইভাবে চিহ্নিত করি যে প্ল্যাটিনামকে আমরা হাইড্রোজেন গ্যাস আর H প্লাস আয়নের সংযোগস্থলে রাখবো। হ্যাঁ, তাহলে ওখানে একটা তড়িৎদ্বার বিভব তৈরি হবে। বোঝা গেল? এখানে আমরা ক্লোরিন নিতে পারি, Cl2 আর Cl মাইনাস, ঠিক আছে, এটাও নিতে পারি। কি নিতে পারি এখানে? আরেকটা হতে পারে, এটাকে সংকেত দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, 2 নম্বর উদাহরণটা কি হতে পারে, এই প্ল্যাটিনাম, নিষ্ক্রিয় প্ল্যাটিনামকে আমরা কি করব, ক্লোরিন গ্যাস, আর ক্লোরিন থেকে যে আয়ন উৎপন্ন হয় Cl মাইনাস, ধরো HCl মাইনাস দ্রবণ নিয়ে নাও, বা CaCl2 তড়িৎ বিশ্লেষণ নিয়ে নিয়েছো, মনে করে দেখো CaCl2, ওখানে Cl আছে কমন আয়ন, Cl মাইনাস, এরকম দ্রবণের সংযোগস্থলে যদি প্ল্যাটিনামকে রাখা হয় তো ওখানেও আমরা তড়িৎদ্বার বিভব তৈরি হবে। বোঝা গেল তো? আর একটা উদাহরণ আছে, দেখো, এটাকে আর ভাষা লিখছি না, সংকেত লিখছি, এই প্ল্যাটিনাম তারকেই তুমি Fe+2 আর Fe+3 এই দুটো আয়নের দ্রবণের মধ্যে, কি বললাম, এই প্ল্যাটিনাম তারকেই আমরা কি করলাম, Fe+2 আর Fe+ আয়নের যে মিশ্র দ্রবণ, মিক্সচার অফ সলিউশন অফ Fe+2 Fe+ আয়নের মধ্যে যদি আমরা প্ল্যাটিনাম তারকে রাখি, এদের দুটো দ্রবণ, এই মিক্সচার দ্রবণের মধ্যে যখন প্ল্যাটিনাম তারটাকে সংস্পর্শে রাখবো, তখন এখানেও এক ধরনের তড়িৎদ্বার বিভব তৈরি হবে। বোঝা গেল তো? তো প্ল্যাটিনাম তারের কাজ কি, এই নিষ্ক্রিয় প্ল্যাটিনাম তারের কাজ কি? এই প্ল্যাটিনাম তার হচ্ছে তোমার ইলেকট্রনের পরিবাহক রূপে কাজ করে। প্ল্যাটিনাম তার কি হবে, কেবল ইলেকট্রনের পরিবাহক, ঠিক আছে, পরিবাহক রূপে কি করবে, কাজ করে, ঠিক আছে, ইলেকট্রনের পরিবাহক রূপে কাজ করবে। ক্লিয়ার হলো তো? তড়িৎদ্বারে যে বিক্রিয়া হচ্ছে এখানে কোনো অংশগ্রহণ করবে না। হ্যাঁ, তা সেটাকে লিখবো, তড়িৎদ্বার বিক্রিয়ায় এর কোনো রকম পরিবর্তন ঘটে না। এটা লিখে নিই, তড়িৎদ্বার বিক্রিয়ায়, হ্যাঁ, তড়িৎদ্বার বিক্রিয়ায় এর কোনো রূপ, ঠিক আছে, এটা একটা কনভেয়ার কাজ করে, কোনো রূপ পরিবর্তন, ঠিক আছে, কোনো রূপ পরিবর্তন ঘটে না। হয়েছে? মনে থাকে? প্ল্যাটিনাম তারে এটাই একটা ভূমিকা হয়েছে। এবার ভালো করে বোঝা গেল, এই যে তড়িৎদ্বার বিভব তৈরি হলো, হ্যাঁ, এই যে তড়িৎদ্বার বিভব তৈরি হলো, এবার সংজ্ঞাতে চলে যাচ্ছি। এই যে তড়িৎদ্বার বিভব তৈরি হলো, এই তড়িৎদ্বার বিভবকে কি বলা হয়, রেডক্স বিভবও বলা হয়। কি বলে এটাকে? রেডক্স বিভব। এবার বলো তো, রেডক্স বিভব কেন বলা হয়? কারণ কি, এখানে জারণ এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় তড়িৎদ্বারে। তো তড়িৎদ্বারের মধ্যে যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়ে বিভবটা তৈরি হয়, তাই এই তড়িৎদ্বারকে আমরা কি বলি, রেডক্স বিভব বলা হয়। বোঝা গেল? এবার আমরা সংজ্ঞাতে চলে যাব। তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা, এইটা তোমরা মুখস্থ করবে, বাকি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য দরকার। তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা এটা পড়ে নেবে, পরবর্তীকালে দেখা যাবে যে এটা না পড়লেও চলে। তাহলে তড়িৎদ্বার বিভবের সংজ্ঞাটা কী দাঁড়াবে বলো? তাহলে কি করব, কোনো ধাতব দণ্ডকে ওডি আয়ন সমন্বিত তড়িৎ দ্রবণের মধ্যে যদি আনা হয়, তো সেখানে জারণ বিজারণ হবে, এবং জারণ বিজারণের ফলে ধাতব পদার্থের পৃষ্ঠতল আর দ্রবণের সংযোগস্থলে তোমার ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হবে, এবং তার মাধ্যমে তড়িৎ বিভব সৃষ্টি হবে। তাকেই আমরা কি বলবো, তড়িৎদ্বার বিভব বলে। বোঝা গেল তো? এটাকে লিখি, কোনো ধাতব
দণ্ড, দেখো, ঠিক আছে, ওর নিজস্ব, কোনো ধাতব দণ্ডকে ওর নিজস্ব আয়ন সমন্বিত, ওর নিজস্ব, তার কোনো ধাতব দণ্ডকে ওর নিজস্ব আয়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, দ্রবণের সংস্পর্শে হয়েছে আসার ফলে কী হবে, দ্রবণের সংস্পর্শে আসার ফলে যদি জারণ বা বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয়, এই দুটো হতে হবে, যদি জারণ বা বিজারণ প্রক্রিয়া হয়েছে সংঘটিত হয় হয়েছে, তবে কি হবে বলো, ওই ধাতব পদার্থের পৃষ্ঠতল, ওই ধাতব পদার্থের পৃষ্ঠতল ও দ্রবণের, ঠিক আছে, সংযোগস্থলে, দ্রবণের সংযোগস্থলে কী হবে, পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগস্থলে দুই বা দুটি কী হবে, বিপরীত আধানজনিত, অর্থাৎ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার বিপরীত আধানজনিত, বিপরীত আধান মানে প্লাস আর মাইনাস, হ্যাঁ, বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠনের মাধ্যমে, ঠিক আছে, দ্বিস্তর গঠনের মাধ্যমে হয়েছে যে তোমার তড়িৎ বিভবের সৃষ্টি হয়, তড়িৎ বিভবের, ঠিক আছে, তড়িৎ বিভবের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো, তড়িৎদ্বার বিভব বলবো। অনেক বড় সংজ্ঞা, এটাকে ক্যাপিটাল ই, ইলেকট্রোড পোটেনশিয়াল বলা হয়, তো তাই ক্যাপিটাল ই বলে এটাকে। এই যে, আর রিপিট, কোনো ধাতব দণ্ড ও নিজস্ব আয়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সংস্পর্শে আসার ফলে যদি জারণ বা বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয়, তবে ওই ধাতব পদার্থের পৃষ্ঠতল আর দ্রবণের সংযোগস্থলে দুই বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভবের সৃষ্টি হবে, তাকে আমরা কি বলবো, তড়িৎদ্বার বিভব বলবো। বোঝা গেল? তাহলে এই তড়িৎদ্বার বিভব থেকে আমরা কি জানতে পারবো, যে কোন তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া হচ্ছে, এবং আইদার জারণ বিক্রিয়া হবে নাকি বিজারণ বিক্রিয়া হবে, এটা আমরা জানতে পারবো। তাহলে এই পয়েন্টটা মনে রাখবা, যে তড়িৎদ্বার বিভবের মানের সাহায্যে, তড়িৎদ্বার বিভবের মানের সাহায্যে, এটা পড়বে। তো তড়িৎদ্বার বিভবের মানের সাহায্যে আমরা কি জানবো, তড়িৎদ্বারে, ঠিক আছে, মানের সাহায্যে তড়িৎদ্বারে সংঘটিত বলো, তড়িৎদ্বারে সংঘটিত জারণ বা বিজারণ বিক্রিয়ার, জারণ বা বিজারণ বিক্রিয়ার, ঠিক আছে, জারণ বা বিজারণ বিক্রিয়ার প্রবণতার পরিমাপ পাওয়া যায়, বিক্রিয়ার প্রবণতার পরিমাপ পাওয়া যায়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি, কটা ইলেকট্রন গ্রহণ হলো বা কটা ইলেকট্রন বর্জন হলো, তার পরিমাপ পাওয়া যায়। বোঝা গেল তো? জারণ বলতে তাই তো, কটা ইলেকট্রন বর্জন হলো, বিজারণ বলতে কি, কটা ইলেকট্রন গ্রহণ হলো সেটা। একক কি হবে, যেহেতু এটা বিভব, তো একক কি হবে, ভোল্ট হবে। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎদ্বার বিভব। ঠিক আছে, এই একটা পার্ট হলো।